আমাদের অস্তিত্বকে আসলে কি দিয়ে সংজ্ঞায়িত করা যায়? এটা কিন্তু জীবনের সেই সব বড় প্রশ্নগুলোর একটা, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই দুটো একেবারে ভিন্ন কিন্তু দারুণ শক্তিশালী উত্তরের গভীরে যাব। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? আমাদের এই যে আমি, এর আসল প্রকৃতিটা কি? এটা কি এমন কিছু যা নিয়ে আমরা জন্মাই, নাকি এমন কিছু যা আমাদের নিজেদেরকে গড়ে তুলতে হয়? চলুন এই দুটো ভিন্ন পথ ধরে একটু এগোনো যাক। ঠিক আছে, তাহলে প্রথমেই চলুন প্রথম পথটা দেখি। এই পথে আমরা এমন কিছু বৈজ্ঞানিক প্রমাণের দিকে নজর দেব যা একটা বেশ চমকপ্রদ সম্ভাবনার দিকে ইঙ্গিত করে, যে আমাদের চেতনা মানে কনশিয়াসনেস হয়তো আমাদের এই শারীরিক মস্তিষ্কের বাইরেও থাকতে পারে। এখানে একটা খুব ইন্টারেস্টিং বৈজ্ঞানিক যুক্তি আছে যা আমাদের একটা সাধারণ ধারণাকে বেশ বড়সড় একটা ধাক্কা দেয়। আমরা সবাই জানি যে আমাদের মনের কার্যকলাপ আর মস্তিষ্কের কার্যকলাপ একসাথে চলে, কিন্তু কথা হলো এর মানে কি এই যে মস্তিষ্কই চেতনা তৈরি করছে? দেখুন, দুটোর মধ্যে একটা কোরিলেশন বা সহসম্পর্ক তো আছেই, কিন্তু কজেশন বা কার্যকারণ সম্পর্ক আছে কিনা সেই প্রমাণ কিন্তু এখনও নেই। আর যদি ব্যাপারটা সত্যি এমন হয় যে মস্তিষ্ক চেতনা তৈরি করে না, তাহলে কিন্তু বেশ কিছু অন্যরকম গবেষণার দরজা খুলে যায়। যেমন ধরুন মিডিয়ামশিপ, মানে মৃতদের সাথে যোগাযোগের ওপর যে গবেষণাগুলো হয়েছে, অথবা রিএনকার্নেশন, মানে শিশুদের পূর্বজন্মের স্মৃতি নিয়ে যেসব কাজ হয়েছে সেগুলো। এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। 18টা গবেষণাকে একসাথে বিশ্লেষণ করে দেখা গেছে যে মিডিয়ামরা যখন তথ্য দিয়েছেন তখন তা শুধু আন্দাজে বলার থেকে প্রায় 10% বেশি নির্ভুল হয়েছে। এখন 10% শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না, তাই না? কিন্তু পরিসংখ্যানের চোখে এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। এর মানে দাঁড়ায় এখানে যা ঘটছে তা শুধু কাকতালীয় ব্যাপার নাও হতে পারে, এর পেছনে অন্য কিছু থাকতে পারে। আবার ধরুন ভার্জিনিয়া ইউনিভার্সিটির গবেষক ইয়ান স্টিভেনসনের কথা। ওনার মতো আরও অনেকেই শিশুদের পূর্বজন্মের স্মৃতি নিয়ে কাজ করেছেন, আর তারা সব মিলিয়ে প্রায় 2000-এরও বেশি ঘটনাকে নথিভুক্ত করেছেন। এই বিপুল পরিমাণ ডেটা কিন্তু বিষয়টাকে একটা সিরিয়াস একাডেমিক আলোচনার জায়গায় নিয়ে এসেছে। কিছু কিছু কেস তো এমন আছে যেখানে এমন সব ডিটেলস পাওয়া গেছে যা যাচাই করে দেখা সম্ভব এবং সেগুলোকে উড়িয়ে দেওয়াও খুব কঠিন। যেমন ধরুন জেমস লাইনিঙ্গারের ঘটনাটা। মাত্র 2 বছর বয়সে ছেলেটা প্লেন দুর্ঘটনার ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে শুরু করে। সে বলতে থাকে যে তার নাম ছিল জেমস হাস্টন, সে একজন পাইলট ছিল আর নাটমা নামের একটা জাহাজ থেকে কর্সেয়ার প্লেন চালাত। পরে যখন খোঁজখবর নেওয়া হলো, দেখা গেল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সত্যিই ইউএসএস নাটমা বে নামে একটা জাহাজ ছিল, আর জেমস হাস্টন নামের একজন পাইলট সে যুদ্ধেই মারা গিয়েছিলেন। ভাবা যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা পথ দেখলাম, এবার চলুন একেবারে ভিন্ন একটা পথে হাঁটা যাক। এটা একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি যা আমাদের মানব বস্তুত্ব নিয়ে একদম অন্যরকম একটা ধারণা দেয়। বিখ্যাত দার্শনিক জ-পল সার্ত্রের একটা মূল ধারণা আছে, অস্তিত্ব সারের আগে আসে, বা এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স। এর মানেটা কি? সহজ কথায়, মানুষ প্রথমে এই পৃথিবীতে আসে, তার অস্তিত্ব শুরু হয়, আর তারপর সে তার নিজের পছন্দ আর কাজের মাধ্যমে নিজের একটা প্রকৃতি বা সার তৈরি করে। মানে কোনো আগে থেকে ঠিক করে দেয়া উদ্দেশ্য নিয়ে সে জন্মায় না। এ বিষয়টা বোঝার জন্য একটা সহজ তুলনা দেওয়া যাক। ধরুন একটা কাগজ কাটার ছুরি, ওটা বানানোর আগেই কিন্তু ঠিক করা হয়ে যায় যে ওটার কাজ কি হবে, দেখতে কেমন হবে। কিন্তু সার্ত্রের নাস্তিক অস্তিত্ববাদ বলছে মানুষের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। তাদের জন্য আগে থেকে কোনো ডিজাইন বা প্ল্যান করা থাকে না, তারা আগে পৃথিবীতে আসে, তারপর নিজেদেরকে নিজেরা তৈরি করে। আর যেহেতু আমাদের জন্য কোনো ব্লুপ্রিন্ট বা পূর্বনির্ধারিত পরিকল্পনা নেই, তাই আমরা কি হব, কেমন হব সেটা বেছে নেওয়ার জন্য আমরা একেবারে স্বাধীন। আর এই স্বাধীনতা এতটাই চরম যে সার্ত্রে বলছেন আমরা নাকি স্বাধীন হতে বাধ্য, বা কন্ডেমড টু ফ্রিডম। ব্যাপারটা বেশ গভীর, তাই না? কিন্তু এই চরম স্বাধীনতার সাথে কিন্তু একটা বিরাট দায়িত্বও চলে আসে। যেহেতু আমরা যা খুশি তাই বেছে নিতে পারি, তাই আমাদের প্রত্যেকটা পছন্দের জন্য আমরাই পুরোপুরি দায়ী। আর আমাদের পছন্দগুলো কিন্তু শুধু আমাদের নিজেদেরকেই তৈরি করে না, বরং এটা যেন পুরো মানবজাতির জন্য একটা উদাহরণ তৈরি করে দেয়। একবার ভাবুন তো, যখন কেউ এটা বুঝতে পারে যে তার প্রত্যেকটা সিদ্ধান্তের প্রভাব আসলে কতটা গভীর, তখন যে একটা সাংঘাতিক অস্থিরতা আর মানসিক চাপ তৈরি হয়। সার্ত্রে সেটাকেই বলেছেন উৎকণ্ঠা বা অ্যাঙ্গুইশ। আর তার মতে এটাই হলো একজন সম্পূর্ণ স্বাধীন মানুষ হিসেবে বেঁচে থাকার একটা অনিবার্য মূল্য। তো এই উৎকণ্ঠা থেকে বাঁচার জন্য অনেকেই কি করে? তারা তাদের এই স্বাধীনতাটাকেই অস্বীকার করে বসে, নিজেদেরকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে দেয়। যেমন, আমি তো শুধু একজন ভালো মানুষ। সার্ত্রে এটাকে বলছেন ব্যাড ফেথ বা আত্মপ্রতারণা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে দায়িত্ব এড়ানোর জন্য নিজেকে একটা নির্দিষ্ট পরিচয়ের আড়ালে লুকিয়ে ফেলা, এটাও কিন্তু শেষ পর্যন্ত একটা পছন্দই। তাহলে
আমরা মানুষ হওয়ার অর্থ নিয়ে দুটো একদম আলাদা কিন্তু দুটোই খুব গভীর দৃষ্টিভঙ্গি দেখলাম। একটা পথ বলছে নিজেকে আবিষ্কার করার কথা, আর অন্যটা বলছে নিজেকে তৈরি করার কথা। চলুন এবার এই দুটো দৃষ্টিভঙ্গিকে একটু পাশাপাশি রেখে দেখি, তাহলেই মূল পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথম পথটা বলছে আমাদের আমি হলো একটা আধ্যাত্মিক সত্তা, যাকে খুঁজে বের করতে হয়, আবিষ্কার করতে হয়। আর দ্বিতীয় পথটা বলছে আমাদের আমি একটা ফাঁকা স্লেটের মতো, যা আমরা আমাদের পছন্দ দিয়ে নিজেরাই লিখি। মূল প্রশ্নটা তাহলে দাঁড়াচ্ছে, জীবনের অর্থ কি আগে থেকেই কোথাও আছে, নাকি এটা আমাদেরকেই তৈরি করে নিতে হবে? তো একদম শেষে গিয়ে আমরা এই একটা বড় প্রশ্নের সামনে এসে দাঁড়াই। আমাদের আসল সত্তা কি? এমন কিছু যা আমরা আবিষ্কার করি, নাকি এমন কিছু যা আমরা নিজেরাই তৈরি করি? এই প্রশ্নটাই হয়তো আমাদের অস্তিত্বের এই দুটো ভিন্ন পথের মধ্যে একটাকে বেছে নেওয়ার রাস্তা দেখিয়ে দিতে পারে।